আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে উপজাতি রিলেটেড। সো আজকে আমরা উপজাতি নিয়ে খুব সুন্দর একটা চমৎকার ক্লাস নিব এবং আজকে আমরা বেশ কিছু ইনফরমেশন জানবো যেগুলো উপজাতি কেন্দ্রিক। উপজাতি নিয়ে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটটাতে সাধারণ জ্ঞান প্রশ্ন এসে থাকে। এর জন্য আমরা আজকে যে ছোটখাটো বিষয়গুলো খুঁটিনাটি তথ্য বা ইনফরমেশন সেগুলো জানবো এবং যেটা প্রতিবারই বলার বিষয়, খুব দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ধুমধারাক্কা একটা ক্লাস হবে উপজাতি নিয়ে, আর কোনো যাতে কনফিউশন না থাকে। সো খুব দ্রুত যারা আছো, যারা জয়েন করেছো, প্রথম কাজই হচ্ছে শেয়ার করা, দেন ফ্রেন্ডদেরকে মেনশন করা। খুব দ্রুত 1 মিনিট সময় নিব আমরা, যেন বাকিরা যারা আছি আমরা সকলেই চলে আসি। ওকে, আমি দেখতে পাচ্ছি খুব দ্রুত মেম্বার বেড়ে যাচ্ছে। সো খুব দ্রুত তোমরা শেয়ার করে ফেলো, ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসো যে না, বৃষ্টি বাদল যা হয়েছে হয়েছে, এখন ক্লাসে এসে পড়ো। তো সকলেই চলে আসো খুব দ্রুত। উপজাতি রিলেটেড বিষয়টা ছোট ক্লাস, আমি বারবার বলি যে এগুলো খুব লং টার্ম কোনো ক্লাস না, ছোট ক্লাস। এই জন্য আমরা ছোট ছোট ইনফরমেশনগুলো কেন্দ্রিক ক্লাসটা শেষ করব। সো খুব দ্রুত সময় আমরা শেষ করব। ওকে, হৃদয় বলে ফেলেছে রাজশাহী উপস্থিত। হৃদয়ের বাসা নিশ্চয়ই রাজশাহী। রাজশাহীর ওই ওইদিকে ওই যে ওরা বলে কি বলছো, আমার কথাগুলো ভালো লাগে। আমিও এই চাপাই নবাবগঞ্জের মতো কথা বলতে পারি আমি। ওরা বলে যে কিরে কুণ্ঠে গেছিলি, কি আম, এই এই টাইপের বলে, যে আমিও কৌছুনু, এই টাইপের ব্যাপার স্যাপার বলে। ওকে, জুবাইল চলে এসেছো। বাকিরা তোমরা খুব দ্রুত মেনশন করে ফেলো, ক্লাসটা শেয়ার করো, আর আমরা খুব দ্রুত স্টার্ট করবো অথবা খুব দ্রুত শুরু করব। তো বাকি ফ্রেন্ডদেরকে আমরা আসতে দিই। কেয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো কেয়া? ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে ফেলো, খুব দ্রুত শেয়ার করে ফেলো, আমরা দ্রুত সময় এটা শুরু করব। আচ্ছা, তোমরা ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে নিশ্চয়ই সবকিছু ইনফরমেশনগুলো জানো এখন পর্যন্ত। আমি দেখছি শেয়ার করেছো অনেকে, যারা শেয়ার করোনি এখনো ক্লাসটা শেয়ার করে ফেলো। আমরা আর 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিব, দেন আমরা ক্লাসটা শুরু করব। সালমান এসেছো, সালমান লাস্ট ক্লাসে দেখা হয়েছিল। সালমান আজকে এসেছো, রাহাত এসেছো। ওকে, সালমান, রাহাত, কিয়া যারা আছো ক্লাসটা আগে শেয়ার করে ফেলো, শেয়ার করো, দেন মেনশন দিয়ে ফেলো ফ্রেন্ডদেরকে। আমরা খুব দ্রুত সময় শুরু করবো। তার আগে আমি বলে ফেলি, ঢাকা ইউনিভার্সিটির প্রতি বছরে যদি তুমি এই উপজাতি রিলেটেড ব্যাপার দেখো, প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে। আর রিসেন্ট টাইমে দু একটা প্রশ্ন আসছে, কিন্তু এর আগে কিছু ইয়ার গ্যাপ ছিল। এবং আমার মনে হয় যে সামনের দিনগুলোতে, অর্থাৎ তোমাদের ব্যাচে, তোমাদের যে অ্যাডমিশনটা আসতেছে সেখানে এই প্রশ্নটা আসতে যাচ্ছে। কারণ উপজাতি একটা বর্তমান সময় হট টপিক আসলে, এবং উপজাতি কেন্দ্রিক ব্যাপার স্যাপারগুলো আছে। কারণ উপজাতিতে রেগুলার এখন কিন্তু আমরা দেখলাম একটা আন্দোলন হয়েছে উপজাতি কেন্দ্রিক, এবং সেখানে তার আদিবাসী না উপজাতি সেই বিষয়ে একটা ইয়া চলছে। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নুসরাত এসেছো, নুসরাত জাহান সাদি এসেছো, সফিকুল এসেছো, ভেরি গুড। তোমরা সবাই শেয়ার করে ফেলেছো নিশ্চয়ই। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করেছো, কিন্তু যারা শেয়ার করোনি ক্লাসটা শেয়ার করে ফেলি। ওকে, ঠিক আছে। তোমরা উপজাতি সম্পর্কে কতটুকু ইনফরমেশন জানো এগুলোর জন্য আমরা এমসিকিউ নিয়ে এসেছি, সাথে কিছু ইনফরমেশন অ্যাড করেছি। সো তোমরা আমাকে এতটুক বলো যে কোন উপজাতি সম্প্রদায় ওয়াঙ্গালা উৎসব পালন করে। তোমরা এই ইনফরমেশনটুকু কতটুকু জানো কি না? সাব্বির সরকার বলছো নেক্সট মিশন আপনার টি শার্টের লোগো। বাহ, তুমি তো বেশ সুন্দর কথা বলেছো, ভেরি গুড। সাদিয়া বলছো ফার্স্ট ক্লাস আপনার, কোনো সমস্যা নেই সাদিয়া, কিন্তু শর্ত একটা, ফার্স্ট টু লাস্ট থাকতে হবে সাদিয়া, কারণ ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। সো কোনোভাবেই যেন এগুলো বাদ না চলে যায়। বিথি চলে এসেছো, ভেরি গুড বিথি, অ্যান্সারটা করে ফেলো। বিথি, সিজা, সাদিয়া, সাব্বির, শফিকুল, দ্রুত অ্যান্সারটা করো। আমি দেখি তোমাদের মধ্যে অ্যান্সারটা কে আগে দিতে পারছো তোমরা। খুব দ্রুত উত্তর করে ফেলো, আমরা এই প্রশ্নগুলো আজকে সলভ করব, সাথে বেশ কিছু ইনফরমেশন আমরা জানবো। এত ডিটেলস ইনফরমেশনগুলো আমরা জানবো ছোট ছোট টপিকের। আমার মনে হয় আজকে আমরা টোটাল 100-র উপর ইনফরমেশন জেনে ফেলবো।
সো ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো খুব দ্রুত সময়, আর খুব দ্রুত এই উত্তরটা দিয়ে ফেলো। সিজার কাছ থেকে উত্তর পেয়েছি, বাকিদের কি অবস্থা? বাকিরা কি উত্তরটা কে জানো দেখি। সিজা আগে উত্তর দিয়েছে, এরপরে সাফিয়া তিশা উত্তর দিয়েছ। ওকে, উত্তর করে ফেলো। কিন্তু একটা বিষয় দেখো, শ্রেয়া ঘোষ উত্তর দিয়েছো। শ্রেয়া ঘোষ, কেমন আছো শ্রেয়া? শ্রেয়া ঘোষ উত্তর দিয়েছো এবং বাকিরা। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তোমরা এতজন উত্তর দিয়েছো, আমি খুব কম সঠিক উত্তর পেয়েছি। তোমাদের প্রিপারেশন কিন্তু এমন হওয়া যাবে না। দেখো যে কোন উপজাতি সম্প্রদায় ওয়াঙ্গালা উৎসব পালন করে। তোমাদের মনে আছে আমি আজকে তোমাদের একটা টপ সিক্রেট একটা বইয়ের কথা বলবো, যেই বইটা থেকে আমি আমার ইয়ারে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি আমি যে বছর পরীক্ষা দিই আজকে থেকে 2 বছর আগে, সেই সময়ে আমি কিন্তু 3টা প্রশ্ন কমন পাইছিলাম জাস্ট ওই একটা বই পড়ে, এবং প্রত্যেকেই আমরা ওই বইটা পড়ছি। সো তোমরা আমাকে বলতে পারবা যে সেটা কোন বই? আমি তোমাদেরকে বলবো, তার আগে জাস্ট এই অ্যান্সারটা দিয়ে ফেলি। দেখো এটা হচ্ছে ওয়াঙ্গালা উৎসবটা। দেখো ওয়াঙ্গালা নিয়ে আমরা জানি, ওয়াঙ্গালা এটা কাদের উৎসব? দেখো গারোদের উৎসব। কোন উপজাতি সম্প্রদায় ওয়াঙ্গালা পালন করে? গারো। সঠিক উত্তর হচ্ছে গারো, এবং এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা নিশ্চয়ই জেনে অবাক হবা যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বি ইউনিটের প্রশ্ন। খেয়াল করছো? এই উৎসব রিলেটেড প্রশ্নগুলো আসবে। কোনটা কার উৎসব, বিজু কার উৎসব, এই রাখাইনরা কি উৎসব পালন করে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে যাচ্ছে। একটা বিষয় খেয়াল করো যে ওয়াঙ্গালা, যেটা ইংরেজি ওয়াঙ্গালা, সেটা কিন্তু এই যে উত্তর পূর্ব ভারতের যে মেঘালয় আছে না, উত্তর পূর্ব সাইডে আমাদের সিলেটের ওই পাশে, এই যে মেঘালয় এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহের সাথে যে মেঘালয়ের সংযুক্ত, সেই জায়গা থেকে কিন্তু এটা গারোদের একটা উৎসব। এটা একটা প্রধান এবং ধর্মীয় উৎসব তাদের। তাহলে ওয়াঙ্গালা এক ধরনের ধর্মীয় উৎসব। আমি আবারও বলি, সবসময় বলছি, দেখো যারা একটু হলো চালাক চতুর আছো, যারা মনে করো যে না ভাই ঢাকা ইউনিভার্সিটি কে যেন বললা যে লোগো, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি, যাদের মনে হয় যে আমাকে কিভাবে ক্র্যাক করতে হবে, তারা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে চলবা। সিস্টেমেটিক ওয়েটা কি দেখো, এই ক্লাসগুলো তারা করছে, এটা নিশ্চয়ই মুভি হচ্ছে না, কোনো মুভি চলতেছে না। তারা কি জানে, এখান থেকে ইনফরমেশন আমাকে নিতে হবে। আচ্ছা ওয়াঙ্গালা আসছে, তার মানে আর কি কি উৎসব থাকতে পারে সেগুলো আমাকে জানতে হবে। তো এই টপিক ওয়াইজ কিন্তু সে সাজিয়ে ফেলবে। তো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা ইনফরমেশন, সেটা হচ্ছে একটা ছোট খাতা নিয়ে বসা, একটা শুধুমাত্র জিকে নিয়ে বসা, যে আমি আজকে জিকের কি কি জানলাম আর আমি কি কি জানবো পরবর্তীতে। তো এই কাজটা করার জন্য একটা খাতা নিয়ে বসে যাও। এরপরে দেখো প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়। তাহলে এই প্রশ্নটা তো প্রিভিয়াস ইয়ারের বি ইউনিটে আসছিল, যে গারোদের উৎসব কি ওয়াঙ্গালা, বা ওয়াঙ্গালা কাদের উৎসব। কিন্তু কালকে যদি প্রশ্ন চলে আসে যে ওয়াঙ্গালা উৎসব কোন মাসে হয়ে থাকে, বা কোন মাসব্যাপী গারোদের প্রধান উৎসব ওয়াঙ্গালা, তো সেই জায়গা থেকে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমরা টপিক ওয়াইজ বেশ কিছু বিষয় আমরা ভাগ করছি, সেই অনুযায়ী আগাবো। চলো আমরা এখন পরের প্রশ্নটার জন্য যাই। সো পরের প্রশ্নের জন্য সবাই রেডি থাকো, সবাই উত্তর করার চেষ্টা করবো। ভুল হোক সঠিক হোক কোনো ব্যাপার না। বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি কারা? তোমরা যে 9-10-এ যে বইটা পড়ছো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এগুলো কিন্তু সেইখান থেকেই প্রশ্ন, খুব সহজ কিছু প্রশ্ন কিন্তু এখানে আছে। তো যারা আছো, তোমাদের বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, প্রিয়জন থাকতে পারে, যারা আছে তোমাদের প্রিয় মানুষ, তাদেরকে অবশ্যই মেনশন করো এবং টাইম লাইনে শেয়ার করে ফেলো। ক্লাসটা আমরা আরো প্রায় আধা ঘন্টার মতো নিব। সো আধা ঘন্টা ধৈর্য সহকারে একটু বসো, অনেক ইনফরমেশন আজকে আমরা জানবো। শুধুমাত্র উপজাতি কেন্দ্রিক ইনফরমেশন, আমাদের আর কোনো বাদ থাকবে না। সো এই উত্তরটা করে ফেলো, আমি দেখি কার উত্তর এসেছে। সাদিয়া উত্তর করেছ 2-এর ঘ। বাকিরা উত্তর করে ফেলো। ওকে ওকে, তোমরা যারা উত্তর করছো এর সাথে সাথে আরেকটা উত্তর করো তো। সাদিয়া উত্তর করেছো, শ্রেয়া উত্তর করেছো, নিতু উত্তর করেছো, সিজা, হৃদয়, তোমরা আরেকটা উত্তর করার চেষ্টা করো যে গারোর পাশাপাশি আরেকটা মাতৃতান্ত্রিক এই উপজাতি আছে, সেটাকে গারোর সাথে আরেকটা উপজাতি আছে যারা কিনা মাতৃতান্ত্রিক, সেই নামটা আমাকে একজন বলে শোনো। দেখি
এই জায়গা থেকে কে উত্তর করতে পারছে? গারোর পাশাপাশি, এটা সঠিক উত্তর গারো। হ্যাঁ, ঘ বলছো, ভেরি গুড। সাদিয়া যারা আছো, যারা ঘ বলছো, ভেরি গুড। কিন্তু এই গারোর সাথে আরেকটা মাতৃতান্ত্রিক উপজাতি আছে, সেটা কি? অর্থাৎ আমরা বাংলাদেশে দুটো মাতৃতান্ত্রিক উপজাতি পাই। তিশা বলছো মারমা, ভুল হয়েছে তিশা। শফিকুল ইসলাম, ভেরি গুড। শফিকুল সঠিক উত্তর দিয়েছে, শফিকুল, ভেরি গুড। শফিকুল উত্তর করেছো, এবং অনেকেই হয়তো এই বিষয়টা খেয়াল করোনি। দেখো খাসিয়া যেটা আছে, খাসিয়া তারা কিন্তু মাতৃতান্ত্রিক, অর্থাৎ গারোদের সাথে। তাহলে মাতৃতান্ত্রিক আর পিতৃতান্ত্রিক ব্যাপারটা নিশ্চয়ই জানি, যে মায়েরা পরিবারের প্রধান, সেটা মাতৃতান্ত্রিক। পিতৃ অর্থাৎ পিতা যে প্রধান, সেটাকে বলছে পিতৃতান্ত্রিক। এটা একটা বিষয়। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশন বলে দিই। এটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এটা কিন্তু আমাদের ফ্রি ক্লাস চলছে, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিন্তু তোমাদের জন্য সব থেকে, আমি মনে করি যে এটা হচ্ছে আমরা আগামী 10 তারিখ থেকে, দেখো আগামী 10 তারিখ থেকে, আজকে কয় তারিখ? আজকে কিন্তু গেছে হচ্ছে তোমার 2 তারিখ, আর 8 দিন পর আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচটা শুরু করতে যাচ্ছি। পেইড ব্যাচের ব্যাপারে আমি একটু বলে দিতে চাই, একটা মিনিট। সেটা হচ্ছে, দেখো আমরা পেইড ব্যাচে ডিটেলসে ক্লাস নিব। আমরা প্রতিদিন তোমাদের সাথে একটা কমিউনিকেটিভ একটা গ্রুপ রাখবো, সিক্রেট একটা গ্রুপ থাকবে, তোমাদের প্রবলেমগুলো সেখানে আলোচনা হবে। আমরা তোমাদেরকে নিয়ে সপ্তাহে জুম মিটিংয়ে বসবো, কি প্রবলেম হচ্ছে তোমাদের সেগুলো যাচাই করব। সাথে তোমাদের এই জিকে ক্লাসগুলো আরো লং হবে, কারণ তোমরা তখন কি একটা ইনফরমেটিভ একটা লেকচার বেজে যাবা। এবং প্রতিদিন আমরা ক্লাস শেষে ক্লাস টেস্ট নিব, যেটাতে আমরা দেখবো কে প্রথম হচ্ছ, কে সেকেন্ড হচ্ছ, কে থার্ড হচ্ছ, এবং আমরা একটা মেরিট লিস্ট রেডি করব। এইটা তোমরা করতে পারবা শুধুমাত্র ঘরে বসে, কোনো ঝামেলা নাই, কোনো বৃষ্টি বাদলের কোনো সমস্যা নেই, জাস্ট ঘরে বসবা এবং ই করবা। আমি বলতে চাই যে তোমরা যদি কোনো অফলাইন ব্যাচেও থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই একটা অনলাইন ব্যাচ মাস্ট, যেটাতে তোমার এক্সাম থাকবে, যেটাতে তুমি ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা, বলতে গেলে যখন ইচ্ছা তখন তুমি ক্লাসগুলো রিক্যাপ করতে পারবা। সেই জন্য আমরা কিন্তু 55টা করে ওয়াইজ ভিত্তিক ক্লাস নিচ্ছি। ইংলিশে 55টা, বাংলাতে 55টা, এবং কি সাথে আমরা জিকেও 55টা ক্লাস নিচ্ছি। এবং 165টা ক্লাস যদি তুমি ঠিকমতো করো, আর সাথে যদি 165টা ক্লাস টেস্ট দাও, আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই ছিল বিষয় আগামী 10 তারিখ। সো অবশ্যই পেইড ব্যাচ তোমাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলে আসো, তাহলে আমরা দুটো উপজাতি পেলাম, একটা হচ্ছে কি গারো, আরেকটা হচ্ছে খাসিয়া। সো এই ইনফরমেশনটা তোমাদের জন্য মাস্ট, যে গারো এবং খাসিয়া। এই প্রশ্নটাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। এই আসছিল হচ্ছে তোমার 18-19 সালে, 18-19 সেশনে এটা আসছিল, আর খাসিয়া আসছিল। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো বেশ উপজাতি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন চলো আমরা একটু পরেরটাতে যাই। এটা একটু আমাকে উত্তর করার চেষ্টা করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেম কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোন উপজাতির ধর্ম ইসলাম? এবং এটা আমার আগের ব্যাচে আসছিল, অর্থাৎ আমি যেবার পরীক্ষা দিব তার আগের বার আসি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, অনেকেই ভুল করছিল। কেউ ভাবতেই পারেনি যে উপজাতি নিয়ে এমনও প্রশ্ন আসতে পারে, উপজাতির ধর্ম নিয়ে প্রশ্ন আসবে, এটা কিন্তু কেউই করেনি। সাধারণত সবাই জানে উপজাতিরা হয় কি, বুদ্ধ হয়, উপজাতিরা হিন্দু হয়, উপজাতিরা হচ্ছে খ্রিস্টান হয়, কিন্তু উপজাতিরা যে ইসলাম ধর্ম পালন করে সেটা কিন্তু কেউ ভাবে নাই। তো এই প্রশ্নটা চলে আসছে। আর ঢাকা ইউনিভার্সিটি এই জন্যই ইউনিক। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন দেখবা, এখানে একটা মানে তোমার একটা আইকিউ বেসড কোশ্চেন, তোমাকে বুদ্ধি খাটায় তোমাকে প্রশ্ন বের করতে হবে, উত্তর বের করতে হবে, এটা একটা বিষয়। ঠিক আছে, নিশ্চয়ই এটা আমরা সকলেই জানি, কম বেশি সকলেই জানি যে পাঙ্গন হচ্ছে এই ইসলাম ধর্ম ই করে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা জানি তাহলে 3-এর কি ধর্ম ইসলাম, সেটা হচ্ছে পাঙ্গন, অর্থাৎ এই উপজাতিদের ধর্মটা ইসলাম, এটা একটা বিষয়। আচ্ছা, তোমরা এখন আমার সাথে আগামী 2 থেকে 3 মিনিট খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবা, এবং তোমাদের কাছে যে খাতা আর কলম আছে, সকলের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, খাতা কলম নিয়ে জাস্ট বসবা এবং রাফ করার মতো জাস্ট লিখে ফেলবা। সো বি রেডি। ওকে, চলো আমরা শুরু করছি। প্রথমে দেখো, বাংলাদেশে বসবাসকারী উপজাতি কয়টা আছে? 50টা। এই ইনফরমেশনটা কিন্তু এর আগেও গুরুত্বপূর্ণ ছিল, কারণ এইটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নটা এসেছিল যে 50টি হচ্ছে সরকারিভাবে কয়টি? 50টি। আর বেসরকারিভাবে যদি তুমি দেখো উপজাতির সংখ্যা
48টি। এই প্রশ্নটায় আসবে যে উপজাতির সংখ্যা মোট কতটি, সেটা তোমাকে পারতে হবে। এরপরের প্রশ্ন দেখো, বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি? বৃহত্তম জাস্ট খাতাতে লিখবা কিভাবে আমি তোমাকে বলে রাখি। লিখবা এখানে চাকমা, চাকমা গোল করবা, লিখবা বৃহত্তম উপজাতি, বৃহত্তম উপজাতি, শেষ। এটা হচ্ছে তোমার রাফ, এটা জাস্ট তোমার খাতায় লেখা থাকবে এভাবে। তাহলে আমরা দেখলাম বৃহত্তম উপজাতি কে? বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা। ওকে ওকে, এরপরে দেখো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? সেটা হচ্ছে মারমা। বেশ গুরুত্বপূর্ণ। সেম, তাহলে প্রথম বৃহত্তম উপজাতি কে? চাকমা, এবং দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। ওকে চলো, এখন চট্টগ্রামে মোট উপজাতি বাস করে কতটি? শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে। তুমি একটা বিষয় খেয়াল করো, 50টা উপজাতির মধ্যে পার্বত্য চট্টগ্রামে বাস করে মাত্র 11টা উপজাতি। এটা একটা বিষয়। তো এই ইনফরমেশনটা তোমাকে জানতে হবে। যা তো মনে হতে পারে পার্বত্য চট্টগ্রামে অনেক উপজাতি থাকে, কিন্তু না, মাত্র 11টা। কারণ কি, পাহাড়ি পর্বত এলাকা এবং অনেক এলাকায় কিন্তু মিলিটারি ক্যাম্পের জন্য নির্দিষ্ট করে রাখা আছে, সেই জন্য কিন্তু বেশি উপজাতি সেখানে নেই। 11টি উপজাতি কিন্তু সেখানে বাস করে। আচ্ছা, বাংলাদেশে উপজাতির ভাষার সংখ্যা কতটি? খুবই গুরুত্বপূর্ণ, 32টি। উপজাতির নিজস্ব ভাষা আছে। আমার ডিপার্টমেন্টে দুজন আমার ফ্রেন্ড আছে, একজন চাকমা আর একজন হচ্ছে মারমা। তো এই দুজনের কথাবার্তা আমি যদি শুনি, মনে হয় যে এরা কোত্থেকে আসছে, মানে কি কথা বলতেছে বোঝা যায় না, এবং কথাগুলো খুবই মজা লাগে শুনতে। তো এই যে 32টা ভাষা আছে উপজাতির, 50টা উপজাতির 32টা ভাষা, এটা কিন্তু তোমাকে জানতে হবে। তো লিখে ফেলো এটা, উপজাতির ভাষার সংখ্যা বাংলাদেশে কতটি? সেটা হচ্ছে 32টি। ওকে, প্রকৃতি পূজারী উপজাতি। প্রশ্ন আসতে পারে যে নিচের কোন উপজাতিটি প্রকৃতি পূজারী হিসেবে পরিচিত, বা প্রকৃতি পূজা করে কোন উপজাতিটি? সেটা কারা? একটা হচ্ছে মুন্ডা আর একটা হচ্ছে মণিপুরী। এই দুটো উপজাতি প্রকৃতি পূজা করে। তো এই ইনফরমেশনটা তোমাকে জানতে হবে। যেহেতু আমাদের ধর্ম আসছিল যে কোন উপজাতির ধর্ম ইসলাম, সেই ক্ষেত্রে এটাও আসতে পারে যে কোন উপজাতি প্রকৃতি পূজা করে থাকে, আসতেই পারে। তো এই জন্য আমাদের রেডি থাকতে হবে। এই যে সুমাইয়া জুবাইর বলছো যে আমার একজন বন্ধু আছে মারমা। ওকে, উপজাতীয় বর্ষবরণ উৎসবে সামগ্রিকভাবে বলে কি? যেটা হচ্ছে বৈশাখী। বৈশাখ, সাংগ্রাই আর বিজু, তাই না? এই বৈশাখী যদি আমরা ফুল ফর্ম দেখি, একটা হচ্ছে বৈশাখ, একটা হচ্ছে সাংগ্রাই, আর একটা হচ্ছে কি বিজু। এই তিনটা মিলে হয়ে গেছে কি উপজাতির বৈশাখী, সামগ্রিকভাবে যেটাকে বলা হয়। এই ইনফরমেশনটা কিন্তু আসছিল। আচ্ছা, জিকেতে 13টি হতে পারে। দেখো আমি এখানে একটু বলে রাখি, পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বাস করে 11টি অথবা 13টি, দুটো কনফিউশনই আছে। সো অপশনে কখনো 11 অথবা 13 থাকবে না, সো এটা শিওর থাকতে পারো, হয় 11টি থাকবে না হলে 13টি থাকবে। যদি 13টি থাকে তাহলে 13টি দিবা, আর যদি মনে হয় 11টি আছে তাহলে 11টি দিবা, কারণ এটাও ইনফরমেশন সঠিক। আসলে দেখো আমি বললাম না, একটা সরকারি তথ্য আছে, একটা বেসরকারি তথ্য আছে। সো এইগুলোতেও একটা মানে আছে, কন্ট্রোভার্সি আছে যে 11টা না 13টা, 11টা না 13টা। অনেক বই আছে 13টা, কিন্তু চেষ্টা করবা যদি 11টা থেকে 11টা দিবা, যদি 13টা থেকে 13টা দিবা। কখনোই সাধারণত দুটোই থাকার কথা না। ওকে চলো, আমরা আরেকটু সবাই ধৈর্য আছে তো নাকি? সকলেই ধৈর্য আছে? ধৈর্য যদি না থাকে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন তুমি বাদ দিতে পারো। অবশ্যই তোমাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এবং তোমাকে ধৈর্যের ফল তুমি পাবা আগামী 3 থেকে 4 মাস পরে। আগামী 3 থেকে, আজকে যেমন, আজকে আমার খুব একটা বিষয় মজা লাগছে। আমি আজকে ঢাকা আমার হলে, আমার বিজয় একাত্তর হলে, আমি আজকে এই যে দুপুরবেলা, আজকে দুপুরবেলা আমি হচ্ছে খেতে যাচ্ছি, দুপুরে খাবার খেয়ে এখানে আসবো। খেতে গিয়ে একজন এসে বললো যে ভাই আমি আমি ওর নাম বললো হচ্ছে রাকিব, আমি রাকিব এরকম, আমি হচ্ছে আমরা হচ্ছে মাস্টার ক্লাস এডুতে ক্লাস করছিলাম আপনার, আমি ঢাকা ইউনিভার্সিটি। এই যে ভালো লাগাটা কাজ করছে রে ভাই, মানে আমি আমার হলে, আমি হচ্ছে এখন ওর ভাই, ব্যাপারটা এমন, আমরা তো ভাইয়া করেই বলি, তুমি আমাকে যেমন ভাই বলো। তো এই ছেলেটাকে যখন আমি পাইছি, মানে আরে কি অবস্থা, আমি ওকে কোনোদিন দেখি নাই, আমি ওর সাথে কোনোদিন ফেসবুকে আমি কমেন্ট পড়ছি তার, সে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, তারপরও আমরা হচ্ছে আমি তাকে দেখছি, মানে কথা বলছি। তো এই যে একটা ভালো লাগা কাজ করতেছে যে সে আমার হলে, আমি তাকে জিকে পড়াইছিলাম, আমার মানে 2টা প্রশ্ন হলেও তো সে মানে উপকারে আসছিল। এই যে ভালো লাগাটা, এটা কিন্তু খুব কাজে দেয়।
একে চলো আমরা এখন আরেকটু তথ্য জানি, সেটা হচ্ছে বিশ্ব ও আদিবাসী দিবস কত তারিখে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব আদিবাসী দিবস কত তারিখে? তিশা বলছো ভাইয়া আমাদের কোন কোন বই পড়তে হবে সেগুলো লিস্ট করে দেন প্লিজ। আচ্ছা, কোন কোন বই পড়তে হবে, তাহলে একটু শেষ পর্যন্ত থাকো, আমি শেষে কথাগুলো বলি, এগুলো কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট, তোমরা কোন বইগুলো ফলো করতে পারো। আমি একটা বলছি, একটা বই থেকে 3টা প্রশ্ন আসছিল, সেটা আমি তোমাদেরকে বলবো কোনটা বই। ওই যে ব্যাপারটা থাকে না, কিছু ভিডিও শুরুর আগে জানতে হলে শেষ পর্যন্ত থাকুন। তো যারা শেষ করবা, যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য এটা সারপ্রাইজ। বেশিক্ষণ লাগবে না আমাদের এগুলো শেষ করতে অবশ্য। চলো, বিশ্ব আদিবাসী দিবস কত তারিখে? 9 আগস্ট। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর। ও আগস্ট চলে গেছে, আগস্ট সেপ্টেম্বর, 9 আগস্ট। সেই সময় কি এই যে বিশ্ব আদিবাসী দিবস, ঠিক আছে। সাদিয়ার 9 আগস্ট বার্থডে। আচ্ছা, তাহলে সাদিয়ার বার্থডে হয়ে গেছে কি আদিবাসী দিবসে, তাই না? হ্যাপি বার্থডে যদিও তোমাকে, হ্যাপি বার্থ প্রিভিয়াস 9 আগস্ট। ওকে, লিখিত বর্ণমালা নেই যে উপজাতির, তাদের ভাষা আছে কিন্তু কোনো রকমের লিখিত বর্ণমালা নেই। এই প্রশ্নটা এসেছিল, দেখো বিলিভ মি, এই ধরনের প্রশ্নগুলো আসবে যে কোনো পরীক্ষাতে। বলো তুমি 10 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স আমি যখন বিসিএস এ বসবো, ঠিক এই প্রশ্নগুলো আমাকে ফেস করতে হবে। জিকের ব্যাপারটা এমন যে আসলে ওভারঅল কোনো কন্ডিশন নাই যে এটা এখানে এটা ওখানে, বুঝতে পারছো যে এটা একটা সমুদ্রের মতো ইনফরমেশন, তোমাকে অনেক জানতে হবে। মগ উপজাতি, এই প্রশ্নটা এসেছিল, মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত কি নামে? মারমা নামে। দেখছো কি টাইপের প্রশ্ন দিলে তুমি আটকাবা সেটা খুঁজো। সিম্পল, তোমাকে চেষ্টা করবে আটকানোর জন্য, কি প্রশ্ন দিলে আটকাবা সেটা পারলেই তো হয়ে গেল। তাহলে এই যে দেখো, তুমি মারমা জানো কিন্তু মারমাকে মারমা নামে পরিচিত না, তারা কি নামে পরিচিত? মগ নামে পরিচিত। এই ইনফরমেশনটা কিন্তু যারা একটু ডিটেলসে জানার চেষ্টা করবে তারাই পারবে। ও পড়ে গেছে মারমা 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 এখানে থাকে, মারমাদের ধর্ম এটা, মারমাদের ওইটা, ও আরেকটা জানে গেছে, আচ্ছা মারমার সাথে তো আরেকটা নাম আছে সেটা মগ, সেটা আসতে পারে। তো এটা কিন্তু আসছিল। ওকে, মগ উপজাতি সমতল এলাকায় পরিচিত কি নামে? তাহলে দেখো আবার পরে ইনফরমেশনটা দেখো, মগ উপজাতি সমতল এলাকায় পরিচিত রাখাইন নামে। কাহিনী দেখছো, একই জিনিস মারমা নামে পরিচিত, একই জিনিস আবার কি রাখাইন নামে পরিচিত। ওকে, সকলের নিশ্চয়ই ধৈর্য আছে, ধৈর্য তো থাকতে হবেই। আরেকটু আমরা ডিটেলসে যাই, বেশিক্ষণ না, আর আমাদের 2টো পেজ আছে, 2-3টে পেজ আছে, আমরা খুব দ্রুত শেষ করব। আর আমাকে যেটা করবা সেটা হচ্ছে, তোমরা যে নোট করছো এটা অবশ্যই আমাদেরকে দেখাবা। নোট যারা করছো, নোট বলতে কি রাফ, খুব খারাপ হোক কোনো সমস্যা নেই, কালার পেন ইউজ করবা। দেখো আমি এখানে কিন্তু ব্লু কালার ইউজ করছি, রেড কালার ইউজ করছি, তোমরাও এমন 3টা কালার নিয়ে বুঝতে পারো। একটা হচ্ছে ব্ল্যাক তো আছেই, আরেকটা রেড, একটা গ্রিন, আর একটা ব্লু। এই 3টা কালার নিয়ে যদি তুমি বসো এবং সেগুলো যদি হাইলাইট টাইপের ব্যাপার স্যাপার করো, দেন এই ইনফরমেশনগুলো তোমার আরো বেশি মনে থাকবে। সো এটা করবা। তো এই জন্য আমি বলছি, যারা লিখছো তারা একটা সুন্দর করে একটা মোবাইল দিয়ে ছবি তুলবা, জাস্ট আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিবা যে ভাই আমি এটা করছি, এমন আমার এইভাবে লিখছি আমি। এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে, ঠিক তেমনই যাদের ভালো হবে আমরা সেগুলোকে আবার কি আমাদের পোস্ট করব যে হ্যাঁ এইভাবে আমাদের স্টুডেন্টরা এগুলোকে নোট করছে। মগদের আদি নিবাস কোথায় ছিল সেটা একটু দেখো, আরাকান। তাহলে মগদের আদি নিবাস কোথায় ছিল? আরাকান। আরাকান কোন দিকে বলো তো? ওই যে তোমার রাখাইন, আরাকান একদম হচ্ছে তোমার আরাকান, যে আমাদের ওই পার্বত্য চট্টগ্রাম হয়ে যেটাকে আমরা মায়ানমারের দিকে বলছি, সেখানে আরাকান একটা রাজ্য। জলকেলি যাদের উৎসব, জলকেলি যেটাকে আমরা বলি হচ্ছে যে পানি দিয়ে যে খেলা, সেটা কি রাখাইনদের হচ্ছে জলকেলি উৎসব। এই প্রশ্নটা এসেছিল যে জলকেলি কাদের উৎসব। ওকে, ত্রিপুরাদের ভোজানুষ্ঠানকে কি বলে? সামং। ইনফরমেশনগুলো বেশ গুরুত্বপূর্ণ, সো তোমরা এগুলোকে জাস্ট লিখে ফেলো, এগুলোকে একটু লিখে ফেললেই সুবিধা হয়, ছোট ছোট করে লিখে ফেলো, দেন বেটার। গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি কি? এটা নিশ্চয়ই পড়েছো, নিশ্চয়ই জানো এটাকে। এটাকে কি বলে? জুম চাষ, পাহাড়ের সাথে যে চাষটা, ঠিক আছে। আর বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট চাষ, এটাও তোমাদেরকে জানতে হবে। বিকল্প পদ্ধতি সল্ট চাষ। তো কেউ যদি জিজ্ঞেস করে ভাই সল্ট চাষ কি, আমি ডিটেলসে জানি না, বাট আমি যতটুকু জানি যে এটা আর কি ওই অন্য পদ্ধতিতে আর কি চাষ করা হয়, তো সল্ট চাষ। তো এটা একটু জেনে রাখো যে জুম চাষ হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি, পাহাড় কেটে কেটে সিঁড়ির মতো করে যে ধান চারা এগুলো লাগে।
কি ব্যাপার তোমরা একদম চুপচাপ কেন, কোনো কথাবার্তা নাই, কোনো মনে হচ্ছে যে কারো কোনো ইয়া নাই। আর দেখছো সাদিয়ার বার্থডে 9 আগস্ট, এখানে 4 জন হাসছে। কে কে হাসছো আমি একটু দেখি। কেয়া হাসছো, মুন্না হাসছো, সাইমা হাসছো। কেন? ওকে তোমরা পারলে আর একটি হ্যাপি বার্থডে বলতা, চিট চিট পাইতা, তা না উল্টা আরো হাসাহাসি শুরু করছে। ওকে চলো আমরা রেডি, পরের 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 স্লাইডে চলে যাই। সবাই লিখে ফেলেছো নিশ্চয়ই? সিজা বলছো লেখা ডান, ভেরি গুড সিজা। সিজা অবশ্যই, যেহেতু তুমি বলেছো সিজা, তুমি আমাকে আমাদের পেজে অবশ্যই আমাদেরকে তোমার নোট যেটা লিখছো সেটা আমাদেরকে লিখে মানে তুলে পাঠাবা। কেমন লিখছো সেটা আমরা দেখতে চাই। ওকে চলো, গারোদের ভাষার স্থানীয় নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে গারোদের ভাষা আছে সেটা কি স্থানীয়ভাবে আবার কি বলা হয়? মান্দি ভাষা, এই প্রশ্নটা আছে, তোমরা এটা একটু লিখে নাও, এইটা একটু উঠাই ফেলো। সেটা হচ্ছে মান্দি ভাষা, মান্দি ভাষা। এরপরে দেখো পাঙ্গনরা যে ভাষায় কথা বলে, মইতে মণিপুরি ভাষা, মইতই মণিপুরি ভাষা, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ওকে, পাঙ্গনরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে মইতই আদি মণিপুরি ভাষায়। আচ্ছা, যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু 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 বিবাহ, বিধবা বিবাহ প্রচলন রয়েছে সেটাকে কি বলে? হাজং। বহু বিবাহ আছে, বিবাহ বিচ্ছেদ আছে, বিধবা বিবাহ আছে। অনেক অনেক উপজাতির মধ্যে কিন্তু এরকম এই বিষয়গুলো নাই, তারা বিবাহ বিচ্ছেদ করতে পারবে না, তাদের হচ্ছে কোনো একবার বিয়ে ভেঙে গেলে বা কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি মারা যায় তাহলে আবার বিয়ে করতে পারবে না, এই ধরনের প্রচলন আছে, কিন্তু এই হাজং উপজাতিতে এটা কিন্তু নেই। বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী মোট জনসংখ্যা কতটুকু? 1%, অর্থাৎ 100%-এ 1% শুধুমাত্র উপজাতি আছে। এটাকে আরেকটু যদি ডিটেলসে বলি সেটা হয়ে যাচ্ছে 0.99%, 1%ও না, 0.99% হচ্ছে উপজাতির সংখ্যা, কিন্তু সেটাকে আমরা ধরে নিই 1%। কিরে পাকিস্তান অল আউট তাই নাকি? দুর্বার স্যার চলে এসেছে ক্লাসে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার আমাদের ক্লাসে আছেন, খুবই ভালো লাগলো। এবং অবশ্যই স্যার বাংলা ক্লাস নেই, তোমরা সকলেই দুর্বার স্যারের ক্লাসগুলো, বাংলা ক্লাসগুলো সময় একদম পারফেক্ট টাইমে উপস্থিত থাকবা। স্যার চমৎকার ক্লাস নেয়, এবং মূল কথা যে উনি তোমাদের জন্য সময় বের করে আসলে এভাবে ক্লাসগুলো নিচ্ছেন। সো তোমরা এটার মানে একদম পুরোটাই তোমরা এটার নিয়ে আসবা, যে পুরোটাই যাতে ফলাফল তোমরা পাও, একদম মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, যেন তোমরা এটার আউটপুটটা যেন তোমাদের 100-এ 100 হয়। ওকে চলো, আমরা জানি যে চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম কি? চাকমা ভাষায় একটা উপন্যাস লেখা হয়েছে, সেই উপন্যাসটা এটা কিন্তু আসছিল প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, এবং অনেকেই এটা পারেনি যে আচ্ছা চাকমা ভাষাতে উপন্যাস লেখা যায়। চাকমা ভাষায় একটা উপন্যাস লেখা হয়েছে, সেটা হচ্ছে কি? ফেবো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অবশ্যই আমাদের জন্য জানতে হবে। উপজাতিদের জীবন প্রণালী নিয়ে লিখিত যে উপন্যাস সেটার নাম কি? কর্ণফুলী। এই ধরনের প্রশ্নগুলো আসে, এবং এটাও বেশ গুরুত্বপূর্ণ যে উপজাতিদের জীবন প্রণালী নিয়ে একটা উপন্যাস লেখা হয়েছে, সেটা কি? কর্ণফুলী নাম। ওকে, যে উপজাতি মুসলমান আমরা দেখলাম পাঙ্গন, এটাও বেশ গুরুত্বপূর্ণ। ওকে ভেরি গুড, চলো আমরা আরেকটু ইনফরমেশন জেনে নিই। ক্ষুদ্র নিগোষ্ঠী সংগঠনের নাম কি? সেটা হচ্ছে শান্তি বাহিনী। নিশ্চয়ই তোমরা জানো শান্তি বাহিনীর সাথে অনেক সময় মিলিটারি বাহিনীর একটা ঝামেলা তৈরি হয়, সেই শান্তি বাহিনী। তো শান্তি বাহিনী হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সংগঠনের নাম। এরপর দেখো শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যানের নাম কি? যতীন্দ্র বোধিপ্রিয় লার্মা। এটাও বেশ গুরুত্বপূর্ণ। শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যানের নাম সেটা হচ্ছে যতীন্দ্র বোধিপ্রিয় লার্মা। যে দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক, আমরা দেখলাম একটা গারো আর একটা খাসিয়া, এই দুটো পরিবারের কি মাতৃতান্ত্রিক কাঠামো রয়েছে। ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের কোথায়? এই যে সংবিধান রিলেটেড, উপজাতি রিলেটেড সংবিধানের যে ব্যাপারটা, এটাও বেশ গুরুত্বপূর্ণ। 23-এর কতে গিয়ে বলা আছে এই ক্ষুদ্র জাতি গোষ্ঠীর এই যে সত্তা সংস্কৃতির এই ধরনের বিষয়গুলো কিন্তু 23-এর কতে বলা আছে। সেখানে বলা আছে এদেরকে সংরক্ষণ করতে হবে, এদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। তো 23-এর ক। বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান 60টি। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। তাদের যে সাংস্কৃতিক কিছু প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গায়, ময়মনসিংহে আছে, চট্টগ্রামে আছে, এগুলো কিন্তু টোটাল 60টি প্রতিষ্ঠান তাদের আছে, এটাও আমাদেরকে জেনে নিতে হবে। ওকে ভেরি গুড, সো রেডি সবাই? আমরা আরেকটু ইনফরমেশন জেনে নেব।
সেটা হচ্ছে, এখন আমরা প্রশ্নে চলে আসি, সেটা এই প্রশ্নের উত্তর সবাই দ্রুত করে ফেলো। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? দেখি সকলেই উত্তর করে ফেলো। সাব্বির বল টল রাখ ভাইয়া, দিয়ে অ্যান্সারটা কর দ্রুত। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? এই তো আমি জানি, এটা সকলেই পারবে। ভেরি গুড। আমি দেখছি এখানে আহমেদ রিয়াদ বলছো, পাপড়ি বলছো, পূজা বলছো, প্রেমা বলছো, হৃদয় বলছো, ভেরি গুড। শ্রেয়া ঘোষ বলছো, ইকলু ফাতিশ বলছো, স্মৃতি বলছো, ভেরি গুড। প্রমি বলছো, ভেরি গুড, সকলেই পারছো আমি দেখছি। ফাহিমা আক্তার বলছো, আমার নাম ফাহিম আশা আসিফ, আমি আমার ফাহিমা অর্থাৎ আমার বোন ফাহিমাকে পেয়ে গেলাম, ভেরি গুড। ফাহিম থেকে ফাহিমা, আসিফ থেকে গত ব্যাচে আমাদের একজন ছিল, আসিফা ছিল। ওকে, ভেরি গুড। কে আক্তার বিজু বলছো, সাব্বির সরকার ক বলছো। সাব্বির উত্তর দিছিস ভাইয়া, হ্যাঁ ভেরি গুড। ওকে, তাহলে দেখো চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? সেটা হচ্ছে বিজু। বিজু নিয়ে একটু দেখো যে এটা হচ্ছে একটা জাতিগত উৎসব এবং বাংলা বছরের শেষ যে দুদিন আর নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ বাংলা বছরের শেষ দুদিন আর নতুন বছরের প্রথম দিন, সেই অর্থাৎ শেষ দুদিন অর্থাৎ চৈত্র মাসে আর বা নতুন বছরের অর্থাৎ জানুয়ারির প্রথম যে তারিখটা 1 জানুয়ারি, সেইখানে কিন্তু এই উৎসবটা পালন করা হয়। আর সেক্ষেত্রে বলা আছে দেখো যে এইটাকে বলা হচ্ছে যে শেষ দুদিনের যে আগের দিনটাকে দেখো, শেষ দুদিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। এটা আমাদেরকে জানতে হবে যে দেখো বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় কি? ফুল বিজু। অর্থাৎ দুটো যে দিন, একটা হচ্ছে ফুল বিজু আর একটা হচ্ছে মূল বিজু বা চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দুদিনের শেষ দিনটা কি? মূল বিজু, আর তার আগের দিনটা কি? ফুল বিজু। ঠিক আছে, ভেরি গুড। আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের উপজাতির সংখ্যা কত? 48, 32, 40 না 20? তোমরা যারা মনোযোগী ছিলে অবশ্যই এই প্রশ্নটার উত্তর করতে পারবে, সো খুব দ্রুত এই প্রশ্নটার উত্তর করে ফেলো। এই তো ইকলু বলছো 48, বাকিদের কি অবস্থা? সিজা উত্তর করেছো 32। সিজা, তোমার এই যে মাইর আছে কিন্তু, সিজা রিয়াদ এদের আসলেই তোমাদের অবস্থা মানে কি? তোমরা এই যে কমেন্ট আবার ডিলিট করছো। সিজা সঠিকভাবে উত্তর দাও। সাদিয়া উত্তর করেছো, ভেরি গুড। সাফিয়া উত্তর করেছো, পাপড়ি, তরি রায়, প্রেমা, সাব্বির, ভেরি গুড সাব্বির। মিলি 48 বলছো। ইয়াসিনুল আলম, সিজা উত্তর করো। ইকরামুল্লাহ, শামসি আরা, ওকে। ফাহিমা সঠিক উত্তর করেছো, ভেরি গুড। কারণ এই ইনফরমেশনটা আমি কিন্তু একটু আগে বলেছি, সো তোমরা যারা আগে থেকে ছিলে তাদের উত্তরটা একদমই ভুল করার কথা না, কোনোভাবেই না। একটা হচ্ছে 48 বেসরকারিভাবে, একটা সরকারিভাবে হচ্ছে 50। ওকে, মরিয়ম উত্তর করেছো ক। 50, হ্যাঁ। সিজা একটা বিষয় খেয়াল করো, আমি দুটো ইনফরমেশন বলেছি তোমাদেরকে, তখনই বলেছি, ওই সময় তুমি কোথায় ছিলা? একটা বলেছি সরকারিভাবে 50 অর্থাৎ 50, আরেকটা কি বেসরকারিভাবে কিন্তু 48। দুটো ইনফরমেশন আছে, তো অবশ্যই দেখো এখানে কিন্তু 48 আছে, 50 নেই। 50 থাকলে 48 থাকতো না। ওকে, চলো আমরা এখন একটু দেখি মণিপুরী উপজাতি বাংলাদেশের কোথায় বাস করে। এই প্রশ্নের উত্তর কারা জানো সেটা একটু আমি দেখি। সফিকুল 50টি হবে, কিন্তু ক্ষেত্র বিশেষে 48টিও ধরা হয়, সো দুটো ইনফরমেশনই রাইট। আলামিন রাশেদ উত্তর করেছে সবার আগে, হৃদয় উত্তর করছো, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? সিজা এ বলছো, মুন্না মিয়া ডি বলছো, সাদিয়া উত্তর করেছো,
ইনোসেন্ট সাইমা, সাইমা অনেক ইনোসেন্ট। হ্যাঁ, ঘ উত্তর করেছো। আমি স্মৃতি ভাইয়া, সরি 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 সরি, এটা দেখো, তোমরা দেখো, স্মৃতি মনে হচ্ছে না, স্মৃতি কিন্তু মনে হচ্ছে, এটা স্মৃতি, স্মৃতি বানান এস এম দিয়ে শুরু হয়, আমার জানা ছিল না, খুবই দুঃখিত। স্মৃতি, ওকে স্মৃতি, স্মৃতি উত্তর করে ফেলো। ক মেবি, এই সাব্বির কটা মেবি টেবি নাই আমার ক্লাসে, কেউ যদি উত্তর করো কোনো মেবি টেবি কি দিয়ে উত্তর করবো না, মনে হয় মেবি এগুলো কিছু না, হয় ভুল হবে না সঠিক হবে। ওকে, তিশা উত্তর করেছো, ভেরি গুড। হ্যাঁ, এটা অবশ্যই সিলেট। তোমরা দেখো যে মণিপুরি যেটা, সেটা কিন্তু সিলেটে থাকে। দেখো, সিলেট জেলায় বাস করে। আর মণিপুরি জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জাতি। আমরা দেখি ওই পাশে মণিপুরি ইয়া আছে, এবং এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে, এটাই। তো মণিপুর নামে একটা রাজ্যই আছে যেখানে মণিপুরিরা থাকে। কিছু মণিপুরি বাংলাদেশেও আছে, মানে এরা হচ্ছে হতভাগা, মানে বর্ডার পড়ে গেছে তো চলে আসছে আর কি, বাংলাদেশে এই পাশে আছে, কিন্তু তারা কিন্তু ওই পাশেও থাকতে পারে, ব্যাপারটা এমন। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরি সম্প্রদায়ের লোক বাস করে। তাহলে এই মণিপুরিরা কি সিলেট জেলায় আছে, কারণ ওই পাশে গিয়ে মণিপুর একটা রাজ্য আছে। ওকে, এর পরের প্রশ্নটার উত্তর করে ফেলো খুব দ্রুত। ময়মনসিংহের গারো পাহাড়ের আদিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কি? এই প্রশ্নটা আমরা কিন্তু দেখেছিলাম। সো যারা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং লিখে ফেলেছো, তাদের কিন্তু এটা না পারার কথা না। কান্দি, মান্দি, নান্দি, কান্দি, কোনটা? আমি দেখতে চাই কারা মনোযোগ সহকারে জিনিসগুলো খেয়াল করছো। স্মৃতি নান্দি বলছো, স্মৃতি বলেছ নান্দি, মান্দি, এটা গানে তান্দি মান্দি নান্দি কান্দি, তান্দি মান্দি নান্দি কান্দি, একটা লিরিক্স টাইপের হয়ে গেছে, বেশ শুনতে ভালো লাগতেছে। হ্যাঁ, সাথে বি বলছো অনেকে, ভেরি গুড। মান্দি বলছো। মিম, নুসরাত জাহান মিম প্রোফাইল পিকচারটা এখনো চেঞ্জ করেনি, ভেরি গুড। স্বাধীন, স্বাধীন, স্বাধীন প্রোফাইল পিকচার আমি দেখছি। সাথের ক বলছো, সাদিয়া বলছো, মুন্না মিয়া বি বলছো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে যাক, যারা ছিলে প্রত্যেকেই খুব সুন্দর করে দেখেছো। রিয়াদ সঠিক উত্তর দিয়েছো, ইয়াসিনুল আলম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। নেমগুলা সেই, হ্যাঁ সেটাই বলছি যে নামগুলা সেই, তান্দি মান্দি নান্দি কান্দি। আচ্ছা, তাহলে আমরা এটা কি, আমরা এটা জানছি মান্দি হচ্ছে গারো পাহাড়ের, অর্থাৎ গারো আদিবাসীদেরকে, গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নামকে কি বলা হয়? সেটাকে বলা হয় মান্দি। ভেরি গুড। লিজা, নাসিম সরকার সকলেরই সঠিক উত্তর পেয়েছি, ভেরি গুড। ওকে, 8 নম্বরের জন্য রেডি। আর আমরা দুটো প্রশ্ন দেখবো, ধৈর্য সহকারে থাকো। অলরেডি আমাদের কিন্তু 37 মিনিট চলে গেছে, আর 2 মিনিট থাকো। দেখো, গারোদের ধর্মের নাম কি? এটা একটু উত্তর করার চেষ্টা করো। আহারে সাব্বির, এমবি শেষ। এটাও সঠিক উত্তর করে ফেলো। গারোদের ধর্মের নাম কি? দেখি কারা সঠিক উত্তর দিতে পারছো, খুব দ্রুত উত্তর করে ফেলো। গারোদের যে ধর্ম সেটার নাম কি? ওকে, আমি দেখছি তিশা, শ্রেয়া, শ্রেয়া আমরা একই জেলায়। শ্রেয়া আমার জেলার মেয়ে, ঠাকুরগাঁ জেলা, ভেরি গুড শ্রেয়া। রাজকন্যা, পূজা অধিকারী, সাদিয়া ইসলাম, সাব্বির, আলোর দিশারি, ফাহিমা আহমেদ, ফাহিমা, নাসিম, পাপড়ি, মুন্না, সিজা, সিজার উত্তর পেয়েছি। সিজা কিন্তু কয়েকটা ভুল উত্তর দিয়েছিলে। রাজকন্যা, শিমুল জাহান স্মৃতি, ও সরি সাইমুম জাহান স্মৃতি, সাংসারিক, সাইমুন, আচ্ছা মরিয়ম, ইয়াসিন, সকলেই সঠিক উত্তর দিয়েছ, অসংখ্য ধন্যবাদ সকলকে। সঠিক উত্তরটা কি হবে? সাংসারিক। গারোদের ধর্মের নাম কি? সাংসারিক, ভেরি গুড। গারোদের ধর্মের নাম হচ্ছে সাংসারিক, সকলে সঠিক উত্তর দিয়েছ। কিয়া, ভেরি গুড কিয়া। রিয়াজ, ভেরি গুড। ওকে, চলো 9 নম্বরে চলে যাই। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কে?
রিসেন্টের প্রশ্ন, একদম হট টপিক প্রশ্ন। ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, তার নাম কি? সুপ্রদীপ তীর্থ নীলাঞ্জন পুষ্ট। কে? ওকে, উত্তর দাও। আমি তোমাদেরকে আজকে একটু বুক লিস্ট সম্পর্কে বলবো, তোমাদেরকে আইডিয়া দিব গুচ্ছ বিশ্ববিদ্যালয় কি, তোমাদেরকে বলবো আচ্ছা গুচ্ছের বাইরে আর কি কি আছে। তো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেসে তোমাদেরকে একটু ইউনিভার্সিটি নিয়ে আমি তোমাদেরকে একটু বলবো, কোন ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, কত তোমার জিপিএ থাকতে হতে পারে, কত টাকা তোমার লাগতে পারে, কিভাবে তুমি এক্সামগুলো দিবা। ওভারঅল একটা আমি তোমাকে আইডিয়া দিব। সো একটু ধৈর্য নিয়ে যারা থাকবা অবশ্যই তোমরা হাতে 5টা মিনিট সময় রাখবা ক্লাস শেষে। ওকে, আমি দেখতে পাচ্ছি সুপ্রদীপ চাকমা সকলে উত্তর দিচ্ছ, ভেরি গুড। তোমরা চোখ কান খোলা রাখছো নিশ্চয়ই সাম্প্রতিক সময়গুলোতে। অবশ্যই চোখ, চোখ কোনটা? চোখ, নাক, নাক নাক দরকার নেই, চোখ আর কান এই দুটো খুলে রাখবা জাস্ট, নাক বন্ধ করিও না, নাক বন্ধ করলে সমস্যা। তো চোখ, 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 চোখ আর কান এই দুটো খোলা রাখবা সবসময়। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রদীপ চাকমা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তিনি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে কিন্তু পড়াশোনা করেছেন। মার্কেটিং বিভাগ থেকে তিনি 1982 সালে স্নাতক করেছিলেন, 1983 সালে কিন্তু স্নাতকোত্তর করেছিলেন। এরপরে কিন্তু তিনি সপ্তম বিসিএস এ গিয়ে তিনি কিন্তু পররাষ্ট্র ক্যাডারে চাকরি শুরু করেছিলেন। পররাষ্ট্র অর্থাৎ ফরেন ক্যাডারে কিন্তু তিনি গিয়েছিলেন। ফরেন ক্যাডারে দীর্ঘ সময় তিনি রাষ্ট্রদূত থেকেছেন, রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি এখন এই মন্ত্রণালয়ের একটা উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ওকে, জেনজি 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 একজন কি রে, গেঞ্জি আবার কি? গেঞ্জি হ্যাঁ, এই জেনজিকে মানে একজন, একটা ফেসবুকে মিম দেখলাম যে একজন বয়স্ক লোক বলছে গেঞ্জিকে যে মুরব্বি, মুরব্বি, এই মুরব্বি চলতেছে খুব ইদানিং তোমাদের মধ্যে দেখতেছি। ওকে চলো, সরকারিভাবে বাংলাদেশে উপজাতি গোষ্ঠীর সংখ্যা কত? এই যে এটা সরকারিভাবে বাংলাদেশ উপজাতির সংখ্যা কত? 48, 60, 50, 80 না 50 কোনটা? তরি রায় তো দেখি ভালো সঙ্গীত পারে মনে হয়, আমরা একদিন তরি রায়ের কাছে গান শুনবো। এটা বিষয় বলেছি ডি। তো এখন একটু খেয়াল করো যে বাংলাদেশে উপজাতির সংখ্যা হচ্ছে 16,50,478 জন, কম বেশি হতে পারে। 16 লক্ষ, যেটা কি আমরা বলছি 0.99%, এবং বাংলাদেশের উপজাতির অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী অঞ্চলে বসবাস করে। বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি হলো চাকমা। 16 লক্ষ আমাদের উপজাতি আছে, প্রায় 16.5 লক্ষ, এবং সেখানে কি সর্ববৃহৎ কে? চাকমা। ওকে, ভেরি গুড। আমরা ক্লাসটি শেষ করেছি, খুব ভালো বিষয়। এবং আমি তোমাদেরকে আরেকটু বলে দিতে চাই, এই যে আমাদের টার্গেট বি ইউনিটের যে ডিউ ব্যাচ, সেটা কিন্তু দেখো যে ইংরেজি 55টি, বাংলা 55টি, সাধারণ জ্ঞান 55টি, সর্বমোট 165টা ক্লাস। মানে তুমি বুঝতেছো যে 10 তারিখ থেকে একটা ধুমধারাক্কা একটা বুম হয়ে যাবে। ব্যাপারটা এমন যে 165টা ক্লাস তুমি যদি রেগুলার করো, আর 165টা ক্লাস টেস্ট যদি বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো, আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির তোমার ম্যাক্সিমাম বিষয় তোমার কভার হয়ে যাবে। জাস্ট তোমাকে তোমার জাস্ট ওই আল্লাহর প্রতি, তোমাকে সেই সৃষ্টিকর্তার প্রতি তোমাকে সেই ভরসাটা রাখতে হবে এবং তোমাকে কাজ করে যেতে হবে, বাস সিম্পল। এর জন্য দেখো আমরা কোর্স ফি অনেক ছাড়ে, ডিসকাউন্টে, অর্থাৎ ছাড় বলতে পারো, মাত্র 1800 টাকায়। জাস্ট তুমি এই একটি মানে অর্থমূল্যে তুমি কিন্তু 165টা ক্লাস পেয়ে যাচ্ছ, প্রতিটা ক্লাস 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমার মনে আছে গত ব্যাচে এমন হয়েছে রাত 12টা হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমি মানে এই জায়গাতে আমি ক্লাস নিচ্ছি, রাত 12টা বেজে গেছে। এবং স্টুডেন্টরা এতটা এনার্জেটিক যে ওরা শেষ করতে যাচ্ছে না, যে ভাই চালান। 10টা থেকে শুরু করছি, 12টা 30-এ গিয়ে শেষ করছি, 2.5 ঘন্টা ক্লাস হয়েছে। এবং বুঝতে পারছো কি পরিমাণ দীর্ঘ কিছু ক্লাস হবে। অবশ্যই সেগুলো আমরা আবার পরবর্তী রেকর্ডেড হয়ে যাবে বিভিন্ন ফেসবুক, আমরা সিক্রেট গ্রুপে আমাদের তোমরা অ্যাড করবো যারা পেইড ব্যাচে ভর্তি হবে, এবং 20টা কিন্তু ফাইনাল মডেল টেস্ট আমরা নিয়ে করবো। আগামী 10 তারিখ থেকে
আগামী 10 তারিখ থেকে পেইড ব্যাচ চালু হয়ে যাচ্ছে, খুব দ্রুত পেজে মেসেজ দাও এবং ভর্তি হয়ে যাও। ওকে 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 চলো আমরা এখন, আমি তোমাদেরকে একটু একটু ছোট ইনফরমেশন বলবো যারা আছো, আর আমাকে একটু 5টা মিনিট সময় দাও। এখানে আমি তোমাদের একটু বলে নিই, ইউনিভার্সিটি এই যে একটা বিষয় খেয়াল করো, অনেকেই আমরা জানি না ইউনিভার্সিটির ব্যাপারে, যে কিভাবে এখানে অ্যাপ্লাই করব, কিভাবে কি করব। সোজা কথা, ইউনিভার্সিটির গাইডলাইন টোটালটা আমাদের কাছ থেকে পেয়ে যাবা। জাস্ট 2 মিনিট আমাকে সময় দাও। রুটিন চাচ্ছ অবশ্যই পেজে নক দাও, নাসিম জাস্ট পেজটাতে নক দাও। ওকে, এখানে একটু খেয়াল করো, ইউনিভার্সিটিতে 2 ধরনের ইউনিভার্সিটি আছে। সোজা কথা, 2 ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে জিএসটি, আরেকটা হচ্ছে জিএসটির বাইরে। দেখো, জিএসটি আর জিএসটির বাইরে, জিএসটির বাইরে কি কি আছে? ডিইউ, বস, আরইউ, সিইউ, জেইউ, এই 4টা ইউনিভার্সিটি এর হচ্ছে বড় ভাই। এই বড় ভাই মানে এক হয় নাই, এদের ঝামেলা। এরা হচ্ছে ডিউ, রু, ডু, রু, চুজু, এই ডুরু চুজু আলাদা। আর যেটা জিএসটি, এই জিএসটির মধ্যে 35টা ইউনিভার্সিটি যেগুলো আছে, 35টা ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো কি? জগন্নাথ। টপ লিডে কে? সবাই জগন্নাথ চয়েস করে, জগন্নাথ চয়েস করে। জগন্নাথ ইউনিভার্সিটি আছে, সেটাকে বলছে জেএনইউ, জগন্নাথ। এই নামগুলো একটু জেনে নাও। জেএনইউ জগন্নাথ, জেইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আরইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি, সিইউ। এখন তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, বি ইউনিটে আবার 2 ধরনের পাবলিক আছে। বি ইউনিটে পাবলিক আছে 2 ধরনের, একটা হচ্ছে সায়েন্স পাবলিক, সায়েন্স অথবা কমার্স, আরেকটা হচ্ছে আর্টস পাবলিক বা হিউম্যানিটিস। এখন একটু খেয়াল করো, এই আর্টসের যারা আছো তারা কিন্তু এই যে জিএসটিতে তারা কিন্তু বি ইউনিট এক্সাম দিবা। এই পাশে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিট আছে এবং এগুলোতেও তোমরা এক্সাম দিবা। সমস্যা হয়ে যায়, সায়েন্সের যারা আছো তারা কিন্তু জিএসটিতে বিভাগ পরিবর্তন করতে পারছো না, তাদেরকে কিন্তু সায়েন্সের আন্ডারে পরীক্ষাটা দিতে হবে, পরবর্তীতে অ্যাপ্লাই করে বিভাগ পরিবর্তন করতে হবে, এটা একটা। কিন্তু সায়েন্স কমার্সের যারা আছো তারা কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোতে ইন্ডিভিজুয়ালি বি ইউনিটটা পাবা, অর্থাৎ বিভাগ পরিবর্তনের অপশনটা তোমরা এখানে পাবা। আরেকটা ইউনিভার্সিটি বলে দিতে চাই, সেটা হচ্ছে বিইউপি। বিইউপি নিয়ে তোমাদেরকে একটু জানা থাকতে হবে, ভেরি গুড একটা অপশন। এখানে এফবিএস আছে, খুবই নামকরা। এখানে এফএসএসএস আছে, এখানে এফএডবলএস আছে, এখানে কিন্তু সায়েন্সেরটা বাদ দিচ্ছি, এই 3টা আছে তোমাদের জন্য, এফবিএস, এফট্রিপলএস, এফএডবলএস। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অফ স্ট্র্যাটেজিক, এইটা একটা স্টাডিজ আছে, আর আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স আছে। খুবই গুরুত্বপূর্ণ এই ইয়াগুলো আছে, 3টা ইউনিট আছে। তো এই 3টে ইউনিটেই তুমি বিইউপিতে এক্সাম দিতে পারবা। সো ওভারঅল তোমার হাতে আছে এই পাশে 35টা, এই পাশে 5টা, 40টা ইউনিভার্সিটির মিনিমাম তোমার 50,000-এর কাছাকাছি সিট আছে। সো কোনো চিন্তা করার কারণ নাই, প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে। ঢাকা ইউনিভার্সিটি হইল না, সমস্যা নাই, রাজশাহী ইউনিভার্সিটি হবে, চট্টগ্রাম হবে, জাহাঙ্গীরনগর হবে, বিইউপি হবে, জিএসটিতে তো পড়েই আছে। তো ওভারঅল তোমাকে জাস্ট মাইন্ডসেটটা রাখতে হবে এমন, পড়বো মানে পড়বো, পাবলিক ইউনিভার্সিটি পড়েই ছাড়বো, কি আছে জীবনে, একবারই তো সুযোগ পাবো, মানে একদম হাঁটু গেড়ে পড়াশোনা শুরু করবো, শেষ। মনোবলটা দৃঢ় রাখো, জাস্ট মনোবলটা দৃঢ় রাখো, একদম কাপড় বেঁধে পড়াশোনা শুরু করতে হবে। দেশ স্বাধীন করছি না, আমরাই তো স্বাধীন করছি। এই যে দেখো দেশ স্বাধীন হয়েছে, এখন তোমাকে নিজেকে স্বাধীন করতে হবে। নিজের স্বাধীন গণ্ডিটা তুমি তখনই পাবা যখন বিশ্ববিদ্যালয়ে আসবা, শেষ। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখো আমরা কি কি করছি, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখো কি কি করছি, প্রতিটা ইউনিভার্সিটি স্টুডেন্ট লিড করছে এই যে এই বাংলাদেশকে নিয়ে আসতে, এবং সাথে স্কুল কলেজ তো আছেই। সো অবশ্যই তোমার পরিচিতি নিয়ে আসো, একটা ইউনিভার্সিটির পরিচয় তোমার খুবই গুরুত্বপূর্ণ এই সময়, চাকরি বাকরি পরের হিসাব, আগে ইউনিভার্সিটিতে ঢুকো। সো ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটি সম্পর্কে একটু জেনে রাখলা হালকা পাতলা, যে কতগুলো ইউনিভার্সিটি আছে, কতগুলো সিট আছে, এবং মনোবলটা দৃঢ় রাখো। ওভারঅল তোমার জিপিএ রাখতে হবে, জাস্ট এইচএসসি তে তুমি জাস্ট ট্রাই করো, এসএসসি আর এইচএসসি মিলে 7.50 রাখার, শেষ। এই 7.50 রাখলে এনাফ। কিছু কিছু ইউনিভার্সিটিতে 7 পয়েন্টে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ দুটো মিলে 7 পয়েন্ট রাখতে হয়। তো 7.50 যদি তোমার থাকে ইনশাল্লাহ হয়ে যাবে। এইচএসসি তো তোমাদের অটোপাসের ব্যাপারটা, সেটা তো একটা মার্কিং সিস্টেম আছে, তো ইনশাল্লাহ চলে আসবে। সো ওভারঅল যারা আছো সব মিলাই বলতে চাই, মনোবল দৃঢ় রাখো। আমাদের পেইড ব্যাচে 10 তারিখের আগে ভর্তি হয়ে যাও, 10 তারিখ থেকে টানা ক্লাস চলবে,
এবং প্রতিটা দিন ক্লাসগুলো হবে একদম রুটিন মাফিক এবং সেখানে এক্সাম থাকবে। সো টোটালি তোমরা ভর্তি হয়ে যাও খুব দ্রুত, এতগুলো ইউনিভার্সিটি অপেক্ষা করছে তোমার জন্য। সো মনোবল দৃঢ় রাখো। প্রতিদিন এই যে 3টা এবং 10টা প্রতিদিন আমাদের ক্লাসগুলো চলছে, প্রতিদিন তোমরা ক্লাসগুলো করো, এতদিন ফ্রি ক্লাসগুলো করো এবং 10 তারিখের খুব দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। 10 তারিখ থেকে আমরা পেইড ব্যাচ শুরু করতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো। সিজা, প্রেমা, তিশা যারা আছো সকলে ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।